এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলমের সাথে। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই যে বিষয়টি জানতেই চাইবো যে দীর্ঘ প্রস্তুতির পরই বলা যায় আসলে ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এটি ব্যাপক একটা উত্তেজনাকর খবর আজকে সারাদিনের। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সেটি দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। ইরানে হামলাটি হবে এটি আগে থেকে অনুমান করা যাচ্ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ইরান এই পরমাণু চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে সাম্প্রতিক সময়গুলোতে ওমানে এবং জেনেভাতে আলোচনা করে যাচ্ছিল, এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে বিমানবাহী রণতরী তাদের দুইটি বড় রণতরী আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড সেগুলো উপস্থিত করা হচ্ছিল, এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যে তাদের সাজ যে রব ছিল সেইখান থেকে কিন্তু মোটামুটি ধারণা করা যাচ্ছিল বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে আলোচনা নাম করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের যে কোনো সময় হামলাটি হতে পারে, কিন্তু তারপরেও মাঝখানে যারা আশাবাদী মানুষ তারা প্রত্যাশা করেছিল যে শান্তি আলোচনাটি এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছুক যে দুই পক্ষের মধ্যে একটি আপোষ মীমাংসার মাধ্যমে যেন যুদ্ধটি আর না হয় কোনো, কেননা যুদ্ধ কখনো কোনো ভালো কিছু না, যুদ্ধ কেউ প্রত্যাশা করে না। কিন্তু বাস্তবিক অর্থে যেটা হলো যে ক্যানেথ ওয়ালস একটা কথা বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত বিশ্লেষক, বিশ্ব রাজনৈতিক বিশ্লেষক, যে আপনার বর্তমানে স্ট্রাকচার রিয়ালিজম যেটা বলি, কাঠামোগত বাস্তববাদ, এখানে ব্যক্তি প্রকৃতি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থাটা কেমন। আন্তর্জাতিক ব্যবস্থাটা হচ্ছে নৈরাজ্যময় ব্যবস্থা, এইটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে ব্যক্তির আচার আচরণগুলো নিয়ন্ত্রিত হয় এবং তার দ্বারাই কিন্তু আজকে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয়ে আসছেন। এই অবস্থায় আমরা যেটা দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তরফ থেকে ভেতরে ভেতরে তাদের মধ্যে এমন একটি চিন্তা ছিল যে তাদের জন্য অনিবার্যভাবে ইরানে হামলাটি করতে হবে, কেননা গত জুন মাসে যে হামলাটি করা হয়েছিল, যে 12 দিনের যুদ্ধ ছিল, সেই যুদ্ধটি কিন্তু একটি অসম্পূর্ণ যুদ্ধ রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের জন্য। সেই সময় তারা চেয়েছিল যে ইরানে তারা একের পর এক হামলা করে ইরানকে দুর্বল করে দিয়ে ইরানের যে একের পর এক কিভাবে বিজ্ঞানী এবং শীর্ষ কমান্ডারদের হত্যা করা হচ্ছিল, তারা ধরে নিয়েছিল যে হয়তো ইরানের শক্তি অনেক দুর্বল হয়ে গেছিল। ইরান পাল্টা এমন ভাবে আঘাত করবে তারা সেটা প্রত্যাশা করেনি। সেই সময় 12 দিনের যুদ্ধে অনেকটাই বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এক ধরনের রিট্রিটে গিয়েছিল, এবং সেই রিট্রিটের পরে আজকে তারা যেভাবে নতুন করে শক্তি সঞ্চয় করে ইরানে হামলা করলো, এই হামলাটি শুধুমাত্র ইরানের পরমাণু সক্ষমতা কমাতে হবে, ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট সেটিকে কমিয়ে ফেলতে হবে, এটি শুধু একমাত্র বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। গত 47 বছর ধরে 1979 সাল থেকে যে শাসন ব্যবস্থা ইরানে বিদ্যমান রয়েছে, যে শাসন ব্যবস্থা পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলো দেখাচ্ছে, পশ্চিমা শক্তিকে বারবার হুমকি দিচ্ছে, পশ্চিমা শাসন ব্যবস্থার সমালোচনা করছে, সেই শাসন ব্যবস্থাকে তারা ছেড়ে ফেলতে চায়। এবং যে শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রক্সি, একমাত্র প্রক্সি বলা যায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ইসরায়েল, সেই ইসরায়েলের জন্য ক্রমাগত একটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই ইসরায়েলকে হুমকি মুক্ত করতে হবে এবং সেটা লক্ষ্য হিসেবে তারা মোটামুটি ভাবে 8 ঘাট বেঁধে যেন এবার ইরানে আক্রমণটা করলো, হামলাটি চালালো। এটি হচ্ছে মূল বিষয় এই মুহূর্তে বোঝা যাচ্ছে। ফরিদুল আলম, আরেকটি বিষয় যেটি আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলছেন যে ইরানের সরকার পতন বড় পরিসরে তাদের সেখানে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো একেবারে ধূলিসাৎ করা, এই জায়গাগুলো আসলে এই যে হামলা শুরু হলো সেটি আসলে তিনি কতটুকু সফল হবেন এবং পরিস্থিতি কতটুকু জটিল হতে পারে? ডোনাল্ড ট্রাম্পের কথা, তিনি কখন কোন কথা বলেন তিনি নিজেই বোঝেন না। তিনি বারবার বিশ্ববাসীকে বিভ্রান্ত করেন, তিনি তার নিজের লোকদেরকে বিভ্রান্ত করেন, তার চেয়ে বড় কথা তিনি সম্ভবত নিজেও বিভ্রান্ত হন। তিনি গত 4-5 দিন আগে একটি বিষয় বলেছিলেন, যখন বিপক্ষের মধ্যে আলোচনা চলছিল, তিনি বলছিলেন ইরানে সীমিত পরিসরে হামলা হতে পারে, এবং এরকম একটি হামলা ইসরায়েল আগে স্ট্রাইক করবে এমনটি ধরা যায়নি। যদিও আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করি, আমাদের কাছে এটি মনে হচ্ছিল যে গত জুন মাসে যেভাবে ইসরায়েল প্রথমে ইরানের উপর হামলা করেছিল এবং পরবর্তী সময় ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র যেভাবে সেই হামলায় তারা আবার নতুন করে নিজেরা জড়িয়েছিল, সেরকম একটি হামলাই হয়তো হতে পারে, বাস্তবে কিন্তু তাই হলো। ডোনাল্ড ট্রাম্পের কথা অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু তারপরে অনেকের মধ্যে একটি আশাবাদ ছিল যে হামলাটি সীমিত পরিসরে হলেও হতে পারে। কিন্তু গত 2 দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি তিনি শান্তি আলোচনা নিয়ে অনেকটাই আশাবাদী থেকে একটি কথা বললেন যে তারা চমৎকার ভাবে আলোচনাটি চালিয়ে যাচ্ছে
এবং খুব শিগগির একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার পক্ষপাতী। কিন্তু আজকে তিনি বলছেন ইসরায়েল যে হামলা চালিয়েছে এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ছিল এবং এটি একটি বৃহত্তর পরিসরে হামলা চালানোর একটি ইঙ্গিত বলে তিনি এটিকে মনে করেছেন এবং তিনি বলছেন ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাখা হবে না এবং সেটিকে সমস্ত ছেড়ে ফেলা হবে। আপনি দেখেন ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের মধ্যে যখন শান্তি আলোচনা শুরু হয়েছিল তখন কিন্তু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা এটি খুব বড় বিষয় ছিল না। বড় বিষয়টি ছিল ইরানকে নিউক্লিয়ারাইজেশনের পথ থেকে সরিয়ে নিয়ে আসা, সেটি ছিল মূল বিষয়। কিন্তু মাঝপথে ইসরায়েল এখানে একটা নতুন দাবি সংযুক্ত করলো যে ইরানকে এই পরমাণু চুক্তির পাশাপাশি তাদের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে দূরপাল্লার সেটিকেও ছেটে ফেলতে হবে। কেননা গত জুন মাসে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলো সেই যুদ্ধে কিন্তু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের জন্য বড় একটি রক্ষা কবচ হিসেবে এবং ইসরায়েলের জন্য একটা বড় ভীতি সঞ্চয় করেছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আজকে ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে যেন ইসরায়েলের সেই বক্তব্য বা যে ভাষ্য আছে সেটি যেন প্রতিধ্বনিত হচ্ছে, অর্থাৎ ইসরায়েল যেভাবে চাইছে যাই চাইছে ডোনাল্ড ট্রাম্প যেন ইসরায়েলকে রক্ষা করার জন্য তার একনিষ্ঠ ভাবে কাজ করার জন্য যেন অনেকটাই মনে মনে শপথ নিয়েছেন। কাজে তিনি আজ যা করছেন আগামীকাল কি করবেন তিনি আজকে জানেন না, বলতে পারছেন না। কেননা তিনি বলেছিলেন সেদিন যে সীমিত পরিসরে হামলা হবে, কিন্তু সেই হামলাকে বৃহত্তর পরিসরের কথা বলছেন। অর্থাৎ ইসরায়েলের কথাগুলোই যেন ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বারবার করে বের হচ্ছে। ডক্টর ফরিদুল আলম, আরেকটি বিষয় যে এই যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা, এতে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আপনি মনে করেন? মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিক থেকে আপনি দেখেন যে সৌদি আরব, কুয়েত, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, এগুলো কিন্তু আমরা বলি বিশেষ করে সৌদি আরবে কিন্তু সবচেয়ে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং কাতার, আরব আমিরাতের মতো দেশগুলো কিন্তু ইরানে হামলার বিরোধিতা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার বলেছে যেন মধ্যপ্রাচ্যে হামলা না হয়। কেননা হামলাটি যদি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হয় কিংবা ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়, এটি বেশ কিন্তু গোটা মধ্যপ্রাচ্যই শুধু নয়, বৈশ্বিক রাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রভাব পড়বে এবং ইমিডিয়েটলি এফেক্টেড হবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। সুতরাং এখানে একটি বড় ধরনের একটি নেতিবাচক মনোভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোর রয়েছে। তারা অবশ্যই চাইবে এই হামলাটি না হোক। আবার অন্যদিকে আপনি দেখেন যে হামলাটি হলো, এই হামলা কিন্তু বৈশ্বিক বাণিজ্য এবং বিশ্বের তেল বাজারটিকে একদম অনেকটি অস্থিতিশীল করে তুলবে। ইরানের হরমুজ প্রণালী একটু অস্থির হয়ে যাবে এবং ইরান যদি এখানে পাল্টা যে ব্যবস্থা, আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম যে ইরান নিজেরা কিন্তু ড্রোন নিক্ষেপ করছে ইসরায়েলে। এই ড্রোন নিক্ষেপের মাধ্যমে পরবর্তী সময়ে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করার এর জের ধরে যদি তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয়, তাহলে আমরা যেটা দেখবো যে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব বাণিজ্য, বিশ্বের তেল বাণিজ্য সহ সামগ্রিকভাবে সবকিছুর একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং এই প্রভাব থেকে মধ্যপ্রাচ্য যেহেতু বাইরে থাকবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি বড় ধরনের সমস্যার কারণ এখানে হবে। কিন্তু এখানে এই জায়গাটা তারা কতটুকু নিজেরা এই মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে মধ্যস্থতা করতে পারবে এটি একটু শঙ্কা রয়ে গেলে। কারণ আপনি জানেন ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদি আরবের একটি বড় পরিসরের ট্রিটি হয়েছে, কাতারের সাথে এবং আমিরাতের সাথে বড় পরিসরের ট্রিটি হয়েছে এবং যুক্তরাষ্ট্র, কাতার, আমিরাত এবং সৌদি আরবকে এই অর্থে বা এইভাবে এই মর্মে তারা আশ্বস্ত করেছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিয়েছে। সুতরাং তাদেরকে যুক্তরাষ্ট্র এইভাবে আশ্বস্ত করতে পারে যে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম, কিন্তু তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা কোনো কিছু বলো না। আমরা এখনো কোনো প্রতিক্রিয়া পাইনি সৌদি আরব, আহ, কাতার এবং আমিরাতের মতো দেশগুলো থেকে যে তারা এই নিয়ে কি বলছে। কিন্তু অবভিয়াসলি এই যুদ্ধটিকে সাধারণ মানুষ এবং সবাই পছন্দ করছে না। কিন্তু নিরাপত্তার কথা যদি বলি, যুক্তরাষ্ট্র এখানে তাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার একটি আশা। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম।